হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে আজকে আমি একটা সংবাদ দেখলাম, আপনাদের এখানে তুলে ধরেছি যে বাংলাদেশের একজন ইউটিউবার আ আরএস ফাহিমকে গ্রেফতার করা হয়েছে স্বৈরাচারের পক্ষ নেয়ার জন্য বা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিসে তার আ থাকার কারণে ছাত্র আন্দোলনে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তো এখান থেকে আমি কিছু কথা বলতে চাই। আরএস ফাহিম গ্রেফতার হয়েছে, সেটা দেখে আমি যেহেতু কোনো স্বৈরাচারকে পছন্দ করি না। সো আরএস ফাহিমের অ্যাক্টিভিটিস এর কারণে তার গ্রেফতার হয়েছে, এটা দেখে আমি যতটুকু না খুশি হয়েছি, তার চেয়ে বেশি কষ্ট লেগেছে। কষ্ট লাগার কারণ ব্যাপারটা এরকম না যে ব্যক্তিগত কোনো কারণ বা দলীয় কোনো কারণ। কষ্ট লেগেছে এই কারণে যে একটা পাবলিক ফিগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা নিজের ক্যারিয়ারকে সোশ্যাল মিডিয়ায় আ এস্টাবলিশড করেছে, তাদের পেছনে অনেক শ্রম, অনেক মেধা এবং অনেক সাধনা করে এ পর্যন্ত আসতে হয়। সো এই মেধাগুলো খাটানোর পর যখন একটা ক্যারিয়ার দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পর যখন সেটা হঠাৎ করে নিজের ভুল ডিসিশনের কারণে নিভে যায়, তখন আসলে দুঃখ পাওয়া ছাড়া আমাদের কিছুই থাকে না। এখানে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেমন, যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, সবাই আশা করি দেখবেন। আ আশা করি এখান থেকে পজিটিভ কিছু মেসেজ আমি দেয়ার চেষ্টা করেছি। যেমন ধরেন, আমরা বিগত দিনে বাংলাদেশের সবচেয়ে বড়, বড় কিছু সেলিব্রিটি এবং পাবলিক ফিগারদের এভাবে ধসে যাওয়ার কারণ দেখেছি। তো এখান থেকে আমরা অনেক শিক্ষা নেওয়ার অনেক ব্যাপার আছে। যেমন, একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা পাবলিক ফিগার বা আপনার একজন জনপ্রিয় মানুষ কিন্তু এমনি, এমনি হয় না। সে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়েই হচ্ছে তার ক্যারিয়ারটা দাঁড়ায়। কিন্তু আমরা যেই ভুলটা করি, যখন আমাদের ক্যারিয়ারটা দাঁড়িয়ে যায় বা আমাদের ফেসের একটা ভ্যালু চলে আসে, তখন আমরা সেটার অ্যাডভান্টেজ হিসেবে বিভিন্ন দলে দলে চলে যাই, বিভিন্ন গোষ্ঠীর হয়ে যাই, বিভিন্ন কেন্দ্রিক হয়ে যাই। যার কারণে ক্যারিয়ারটা হুমকির মুখে দাঁড়িয়ে যায়। ভাই, আপনি যখন আপনার ক্যারিয়ারটা এত কষ্ট করে গড়ছেন, তখন কোনো দল, কোনো গোষ্ঠী আপনাকে কিন্তু হেল্প করে নাই। আপনাকে হেল্প করছে সর্বসাধারণ মানুষ। আপনাকে দাঁড় করিয়েছেন আপনার প্রতি মানুষের ভালোবাসা, আপনার প্রতি মানুষের সাপোর্ট, সেটা কোনো দলের না, সার্বজনীন আপনি ছিলেন। আপনি যখন কোনো কেন্দ্রিক হয়ে যাবেন, তখন আপনাকে কিন্তু একটা গোষ্ঠী আপনাকে হচ্ছে আপনার থেকে চলে যাবে। আপনাকে হেট করা শুরু করবে। তো আপনার তখন হচ্ছে আপনার উপর ব্যাড ইমপ্যাক্ট পড়া শুরু করবে। সো আমি মনে করি যে আপনি যখন এই আ সোশ্যাল মিডিয়ায় বা আপনি পাবলিক ফিগার হবেন, দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একজন সেলিব্রিটি ছিল হচ্ছে মাশরাফি ভাই। যাকে ভালোবাসত না বাংলাদেশের এমন কোনো মানুষ ছিল না। মাশরাফি ভাই এবং সাকিব আল হাসানকে মানুষ ভালোবাসত না এমন কোনো মানুষ ছিল না। সো সে কখন তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে? যখন সে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গেছে। হ্যাঁ? মাশরাফি ভাই কিন্তু অসংখ্য ভালো একজন মানুষ। মানে অস্বাভাবিক একজন ভালো মানুষ, মনের মানুষ। তাকে যারা পার্সোনালি চেনে তারা বলতে পারবে যে মাশরাফি ভাই কতটুকু উদার মনের মানুষ এবং কতটুকু ভালো মানুষ। সো সেই মাশরাফি ভাই আওয়ামী লীগের আসলে সবাই যে চুরি করছে ব্যাপারটা এমন কিন্তু না। আওয়ামী লীগের সবাই চুরি করে নাই। কিন্তু কিছু মানুষ, কিছু আ ভালো মানুষ আওয়ামী লীগের চুরিকে চুরি না বলে সেটা সহযোগিতা করতে গিয়ে তারা হচ্ছে বিশাল বড় ধরনের বাঁশ খেয়েছে। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মাশরাফি ভাই। তো মাশরাফি ভাই সে সার্বজনীন ছিল, কিন্তু সে যখন কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গেছে, তখন কিন্তু তাকে মানুষ গ্রহণ করে নাই। এবং সেটার পরিচয়, মানে সেটার প্রমাণ দিয়েছে ৫ তারিখের পর মাশরাফি ভাইয়ের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে। কিন্তু মাশরাফি ভাই কিন্তু এই বাংলাদেশের একজন আইডল এবং বাংলাদেশের একজন ভালো মানুষ। সো মাশরাফি ভাই যখন, তার সবচেয়ে বড় ভুল হয়েছে সে কোনো দলের হয়ে যখন এজেন্ডা বাস্তবায়ন করতে গেছেন, তখন সাকিব আল হাসানকে কে ভালো না বাসে? দেশে বিদেশে তার প্রচুর জনপ্রিয়তা ছিল। প্রচুর, প্রচুর মানুষ ভালোবাসত। বাট সাকিব আল হাসান যখন কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের পথ বেছে নিয়েছে, তখন কিন্তু সাকিব আল হাসানের ক্যারিয়ার কিভাবে ধ্বংস হয়েছে এটা আমাদের চোখের সামনে। এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন নাটক, চলচ্চিত্রের বিভিন্ন মিডিয়া কর্মী যারা আছে, তারা যখন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে তাদের দলীয়করণ বাস্তবায়ন করেছে, তখন কিন্তু এই ৫ তারিখের পর তারা হাড়ে, হাড়ে টের পেয়েছে। সো এখনো যারা এসব চাটাচাটি করতেছেন, চাটাচাটি, সো নিজেদের ক্যারিয়ার, এত কষ্টের ক্যারিয়ার মানে এত সস্তায় বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। সো আমি মনে করি একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল মিডিয়ার পাবলিক ফিগার যারা, তো
তো তাদের কোনো দলের হয়ে কাজ করা একদমই উচিত না। তাদের উচিত হচ্ছে তারা সার্বজনীন সবসময় থাকবে এবং সর্বসাধারণের ভালোবাসা নিয়ে তারা সবসময় থাকবে। সো আমার আরএস ফাহিমকে নিয়ে এটাই বলার ছিল যে আরএস ফাহিম, তারপর মানে আরএস ফাহিম ও তো আসলে ওর ক্যারিয়ারটা অনেক কষ্ট করেই এখানে নিয়ে এসেছে। মানুষ তো ওকে এমনি এমনি চেনে নাই। ওর অনেক পরিশ্রমের পরে হচ্ছে মানুষ ওকে চিনতে পেরেছে। সো ক্যারিয়ারটা যখন ওর ডেভেলপ হয়েছে, সো এখন কিন্তু ওর একটা গোল্ডেন সময়। সো এখন ওর জেলে পচে মরতে হইতেছে। সো আমি এটাই বলবো, যারা হচ্ছে ইউটিউবার, তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তারপর হচ্ছে মিডিয়া পার্সন যারা আছে, পাবলিক ফিগার, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের ক্যারিয়ারে ফোকাস দিন। আপনারা আপনার কোনো দলীয়করণে এবং কোনো দলের হয়ে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা কখনোই নিজেকে বিলিয়ে দেবেন না। এসব সস্তা পার্সোনালিটির মানুষ বা সস্তা পার্সোনালিটি আসলে যদি আপনার ভেতর থেকে থাকে, এটা আপনার বর্জন করা উচিত। সো এটাই আমার খারাপ লাগার কারণ। সো আমি মনে করি যে যত সোশ্যাল মিডিয়ার পার্সন আছেন, সবাই কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেকে বিলিয়ে দেবেন না। আপনি সার্বজনীন সকল মানুষের ভালোবাসা নিয়ে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।